আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপর যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। সো আই এম প্রিটি শিওর বেশিরভাগ মানুষ হবেন ক্লাস 9 অথবা 10 এর বা যে কোনো বয়সেরই, কিন্তু এসএসসি 26 এর স্টুডেন্টরা অবভিয়াসলি হবেন না, কারণ এই মাসেই আপনাদের পরীক্ষা সামনে। সো আশা করি আপনাদের এসব বেসিক্স জিনিসপাতি জানা দরকার নেই, বাট যারা ক্লাস 9-এ আসো তাদের কিন্তু এসব জানা দরকার। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বায়োলজি চ্যাপ্টার 7 এর পার্ট 2 নিয়ে। পার্ট 1 যারা দেখে নাই তাহলে কিছুই বুঝতে পারবে না। সো এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। সো এবার আজকে হচ্ছে পার্ট 2। সো স্টার্ট করো। সো আজকে যেটা জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, সেটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। সো বহিঃশ্বসনকে ইংলিশে বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। রাইট। এন্ড অন্তঃশ্বসনকে বলা হতেছে ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন। রাইট। এখন এই দুটা জিনিসকে আমরা ভালোভাবে জানবো। এক্সটার্নাল রেসপিরেশন এন্ড ইন্টারনাল রেসপিরেশন বা বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এন্ড যদি আসে যে বহিঃশ্বসন কাকে বলে, তখন আমরা বলবো হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের দেহ থেকে বাইরে শরীর থেকে পরিবেশের মধ্যে আদান প্রদান হওয়াকেই বহিঃশ্বসন বলা হয়। আর অন্তঃশ্বসন যেটা, সেটা হচ্ছে অন্তঃশ্বসন হচ্ছে যে আমাদের যে অভ্যন্তরস্থ কোষ আছে সেই কোষের ভেতরে অক্সিজেনের ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলি অন্তঃশ্বসন। অর্থাৎ শুদ্ধভাবে আরেকটু বলি তাহলে হচ্ছে অভ্যন্তরস্থ কোষে অক্সিজেন ব্যবহার করে যে শক্তি উৎপন্ন করা হয়, অর্থাৎ অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে জারিত করে যে শক্তি উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াটিকে অন্তঃশ্বসন বলে। আর বহিঃশ্বসন হচ্ছে শরীর থেকে পরিবেশে অক্সিজেনের আদান প্রদান। দ্যাটস ইট। সো এখন আমরা ফার্স্টেই জানি বহিঃশ্বসন নিয়ে। সো এর আগের ক্লাসে কিন্তু আমরা অনেক বেসিক্স জানছি পার্ট 1-এ, সেটা হচ্ছে মধ্যচ্ছদা নিয়ে জানছিলাম, তারপর হচ্ছে পিঞ্জরাস্থির মাংসপেশি নিয়ে জানছিলাম, দেন হচ্ছে বক্ষপিঞ্জর সম্বন্ধে জানছিলাম, তারপর একটা ফর্মুলা জানছিলাম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চাপ ব্যস্তানুপাতিক আয়তন, অর্থাৎ রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। পি অ্যাকচুয়ালি প্রেশার। সো এটা জানছিলাম। এন্ড আরেকটা জানছিলাম যে বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। ঠিক আছে, এই কয়টা ফর্মুলা আমরা যখন জানতে পারছি, এখন আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে জিনিসটা বোঝা। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন, এবং এই দুটেই খুবই পরীক্ষায় মারাত্মক আসে, আই প্রমিস ইউ গাইস। সো বহিঃশ্বসন যেটা, সেটা হচ্ছে কিভাবে হয়, যখন আমরা অক্সিজেন গ্রহণ করার জন্য মানে একটা অ্যাকশন করি, অ্যাক্ট, রাইট, একটা অ্যাকশন দেখাই বা অ্যাক্ট করি, তখন সেটা দেখতে কেমন হয়, এরকম না? সো যখন আমরা এরকম একটা অ্যাক্ট করি, তখন যেটা হয় যে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন সেটা কিন্তু একটা স্নায়বিক উদ্দীপনা বা সিগন্যালের তৈরি করে। সেই স্নায়বিক উদ্দীপনা বা সিগন্যালটা যায় হচ্ছে আমাদের মধ্যচ্ছদা এবং পিঞ্জরাস্থির মাংসপেশিতে। সেই সিগন্যালের কারণে বা স্নায়বিক উদ্দীপনার কারণে এই দুইটা সংকুচিত হয়। অর্থাৎ সংকুচিত হলে কি হবে, যদি মধ্যচ্ছদা সংকুচিত হয় বা ডায়াফ্রাম যদি সংকুচিত হয়, তাহলে কি হয়, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কিন্তু দেখতে ছাতার মতো, রাইট? সো স্নায়বিক উদ্দীপনার কারণে স্নায়বিক উদ্দীপনা যখন এই মধ্যচ্ছদাতে আসবে, তখন কিন্তু সেটা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে কি একটা উপরে ফাঁকা স্পেস হয় না, সংকুচিত হলে কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে, মানে ছাতার মতো দেখতে যখন সংকুচিত হয় তখন এটা নিচে নেমে যায় এবং উপরে ফাঁকা স্থানের সৃষ্টি হয়। অর্থাৎ উপরে আমাদের পেটের বুকের এই সাইডে কিন্তু এই সাইডে একটু আমরা যদি চাপ দিয়ে দেখি, তাহলে কিন্তু দেখবো একটা উপর মানে ছাতার মতো কিছু একটা ফিল করতে পারবো। মানে হাড় আছে না, এই হাড় মানে বক্ষপিঞ্জর তো এটা, যেখানে হাড় থাকে এভাবে অনেকগুলো রিব থাকে বা পরশুকা বলে যেটাকে, রিব থাকে, সেটার নিচে
আমরা যেভাবে চাপ দিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো একটা জিনিস, মানে এটা একটু উপর উপর কিছু একটা ফিল হয়। সো ওটাই আসলে মধ্যচ্ছদা, এবং সেটা কিন্তু একটা পর্দার মতো কাজ করে। এবং যখন আমরা শ্বাস নেই তখন এই মধ্যচ্ছদা নিচে নেমে যায়, নিচে নামার ফলে উপরে যে ফাঁকা স্পেস সৃষ্টি হয় সেটার কারণে বক্ষ গহ্বর এর আয়তন বৃদ্ধি পায়, এবং বুকের সম্মুখ অংশ এবং পশ্চাৎ অংশ কিন্তু বৃদ্ধি পায়। পশ্চাৎ অংশ না, সো এই যে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় সেটা হচ্ছে যে আমরা জানি আয়তন is inversely proportional to চাপ, রাইট? বা চাপ is inversely proportional to আয়তন, একই কথা। সো যখন আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা যখন বৃদ্ধি পাবে তখন চাপ কমে যাবে। এটার মানে এটাই, যদি ইকুয়াল হইতো তাহলে কিন্তু অন্যটা বুঝাইতো, বাট এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? সো যখন আয়তন বৃদ্ধি পায় তখন কিন্তু চাপ কমে যায়। সো বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পাবে তখন অবভিয়াসলি বুঝতে পারছেন যে এখানে বায়ুর চাপ কমে যাবে। সো সো এখন বক্ষ গহ্বরে বায়ুর চাপ কম এবং পরিবেশে বায়ুর চাপ বেশি। সো এখন কি হবে, বায়ু কি করবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, রাইট? এখন বক্ষ গহ্বরে বায়ুর চাপ কম এবং পরিবেশে বায়ুর চাপ বেশি, সো বায়ু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আসবে। সো কি, প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন হয়। এভাবে বায়ু আসলে বায়ুর যে অক্সিজেন সেটা আমাদের নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের ভিতরে যায়। ওকে, সো দ্যাটস ইট। এন্ড এখন ফুসফুসে আসার পর তো আমাদের প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন হলো, বাট এখন হচ্ছে কিভাবে নিঃশ্বাস কার্যক্রম হয়। ভেরি সিম্পল, ওই আগেরটার মতোই, যে জাস্ট অপোজিট। সেটা হচ্ছে যে যখন আমরা নিঃশ্বাস কার্যক্রম এবার সম্পন্ন করব, মানে নিঃশ্বাস কার্যক্রম শুরু করব, সেটার জন্য কি করবে, সেটার জন্য আমাদের ব্রেন বা মস্তিষ্ক প্রথমে একটি স্নায়বিক উদ্দীপনা বা সিগন্যাল তৈরি করে, যেটা যায় হচ্ছে কি আমাদের এই মধ্যচ্ছদায়। এবং এই মধ্যচ্ছদা কিন্তু প্রশ্বাস কার্যক্রমের সময় কিন্তু সংকুচিত ছিল, রাইট? বাট যখন এখানে স্নায়বিক উদ্দীপনা আসবে ব্রেন থেকে, তখন সেটা আবার সংকুচিত থেকে প্রসারিত হয়ে যাবে। তো প্রসারিত হলে কি হবে, এটা সংকুচিত ছিল, প্রসারিত হলে তখন আমাদের এই বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে। ধরা যাক আমি যখন শ্বাস নেই তখন কিন্তু বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে মধ্যচ্ছদা কিন্তু নিচে নেমে গেছে, তাই কিন্তু বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পেয়েছে। যখন আমি নিঃশ্বাস কার্যক্রম নেই বা নিঃশ্বাস ছাড়ি, তখন কিন্তু এটা কিন্তু সংকুচিত অবস্থা ছিল, এটা উপরে উঠে যায় মধ্যচ্ছদা, যার কারণে বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। সো বক্ষ গহ্বরের আয়তন যখন কমে যাবে তখন অবভিয়াসলি চাপ বেড়ে যাবে, রাইট? সো বক্ষ গহ্বরের আয়তন কম, অর্থাৎ চাপ এখানে বেশি। সো বক্ষ গহ্বরে যখন চাপ বেশি থাকবে বা বায়ুর চাপ যখন বেশি থাকবে তখন পরিবেশে বায়ুর চাপ কম। সো এখানে চাপ বেশি, বাইরে চাপ কম। সো এখন কি হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু প্রবাহিত হবে। সো এভাবে আসলে প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম সম্পন্ন হয়। এবার আসি আমরা অন্তঃশ্বসন নিয়ে বা ইন্টারনাল রেসপিরেশন নিয়ে। সো এটা আরেকটা খুবই ইন্টারেস্টিং পার্ট, আশা করি এটা ক্লিয়ার। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন বা অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসনের সংজ্ঞা এর আগেই দিছিলাম, এবার অন্তঃশ্বসনের সংজ্ঞা যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবো। অন্তঃশ্বসন হচ্ছে আমাদের অভ্যন্তরস্থ কোষের, দেহের অভ্যন্তরস্থ কোষ অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে জারিত করার মাধ্যমে যে শক্তি উৎপন্ন করে সেই প্রক্রিয়াকে আমরা অন্তঃশ্বসন বা ইন্টারনাল রেসপিরেশন বলি। সো অন্তঃশ্বসন, রাইট? এখন এই অন্তঃশ্বসন জানার জন্য আমাদের ফার্স্টে যেটা জানতে হবে, মানে ফার্স্টে দুইটা রুল জানতেই হবে। ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন সব সময় ব্যাপনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিসের মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার রুল। সো এই একটা বেসিক্স। আরেকটা যে ফর্মুলা সেটা হচ্ছে
যে এই যে যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন যে গ্যাস দুইটা, সেই গ্যাস দুইটা কিন্তু সবসময় উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে যাবে বা ব্যাপনের মাধ্যমে যাবে। সো এবার আমরা জাম্প করি মেইন টপিক, সেটা হচ্ছে যে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি অর্থাৎ প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন করলাম, তখন কি হয়? তখন অক্সিজেন যায় হচ্ছে ফুসফুসে। দেন ফুসফুসে কোথায় যায়? ফুসফুসের যায় হচ্ছে অ্যালভিউলাসে। হোয়াট ইজ অ্যালভিউলাস? অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের একটা ছোট ছোট যে বায়ু থলিগুলো আছে, সেগুলোকে অ্যালভিউলাস বলা হয়। ফুসফুসের ছোট ছোট বায়ুর থলিকে অ্যালভিউলাস বলা হয়, এবং এই অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের গঠন এবং কাজের একক। সো যখন আমরা প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন করলাম, তখন কিন্তু অক্সিজেন ফুসফুসের অ্যালভিউলাসে যায়, এবং অ্যালভিউলাসের সাথেই জড়িত থাকে বা অ্যালভিউলাসের সাথে অনেকগুলো কৌশিক জালিকা গা ঘেঁষে লাগানো থাকে। কৌশিক জালিকা কি? কৌশিক জালিকা আমরা অলরেডি জানি এক ধরনের রক্তনালী, যেটা আসলে অনেক সূক্ষ্ম হয়ে থাকে, এবং এখানে কিন্তু রক্ত প্রবাহ করে থাকে, মানে রক্তের প্রবাহ হতে থাকে এই কৌশিক জালিকাতে। সো অ্যালভিউলাস দেখতে অনেকটা এরকম, এবং এর সাথে অনেকগুলো কৌশিক জালিকা বা এরকম রক্তনালী থাকে। তো এখন যখন অক্সিজেনটা এই অ্যালভিউলাসে যায় ফুসফুসের, তখন এখানে অক্সিজেনের ঘনত্ব বা বা ডেন্সিটি সেটা কিন্তু অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি। অ্যালভিউলাসে ঘনত্ব বেশি, এবং এই যে যে কৌশিক জালিকা, সেখানে কিন্তু ঘনত্ব কম, অক্সিজেনের ঘনত্ব কম। অর্থাৎ অ্যালভিউলাসে অক্সিজেনের ঘনত্ব বেশি এবং রক্তে অক্সিজেনের ঘনত্ব কম। সো এখন এই অক্সিজেন উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে যাবে, রাইট? অর্থাৎ এই অক্সিজেনটা অ্যালভিউলাস পার হয়ে কৌশিক জালিকার ভিতরে ঢুকবে, অর্থাৎ রক্তের ভিতরে ঢুকবে। সো এটা কিভাবে হয়? এটা আসলে হয় একটাই কারণে, কারণ এর প্রাচীরটা থাকে অনেক পাতলা, যার কারণে রক্ত সহজেই চলাচল করতে পারে। সো এই যে যে অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে কৌশিক জালিকাতে গেল বা রক্তে গেল, তারপর কি হয়? তারপর তারপর এই অক্সিজেনটা যায় হচ্ছে কোনো একটা কোষে, অর্থাৎ ধরা যায় কোন একটা কোষ, এটা এই কোষের ভিতরে যায়, ঠিক আছে? এটা নিউক্লিয়াস, এটা কোষ। সো এই কোষের ভিতরে অক্সিজেন গেল রক্তের মাধ্যমে। সো এটা ধরি রক্ত, এটা নালী একটা ধরলাম, আর এটা হচ্ছে রক্ত, লাল কালি একটা রক্ত, হ্যাঁ। এই রক্তের ভিতরে এটা হচ্ছে অক্সিজেন, এটা এই অক্সিজেন, হ্যাঁ। এই অক্সিজেনটা ধরা যাক এই কোষে গেল, এই কোষের পরে কি হয়? এই কোষে হয় হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। তো দেখাইতেছি যে যেটা হয় যে আমরা জানি কোষের ভিতর কি তৈরি হয়? কোষের ভিতর গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ C6H12O6। এটার সাথে যখন অক্সিজেনটা যায়, তখন কি হয়? আমরা অলরেডি চ্যাপ্টার মেবি আই গেস চ্যাপ্টার 4 পড়ছি যে গ্লুকোজের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে, তখন উৎপন্ন হয় হচ্ছে, অর্থাৎ বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে, ওই বিভিন্ন এনজাইম কিন্তু আমরা সবাত শোষণে পড়ছিলাম অলরেডি, রাইট গাইজ? আচ্ছা, ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে গ্লুকোজ। এটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে উৎপন্ন করে হচ্ছে পানি প্লাস এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো এরই মাধ্যমে আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। অর্থাৎ এই অক্সিজেনটা যখন কোষে গেল, কোষের ভিতরে এই শোষণটা করলো, এটাকে রেসপিরেশন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াটা করার মাধ্যমে কি হলো? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখন এই কার্বন ডাইঅক্সাইড কি হবে? কার্বন ডাইঅক্সাইড আবার সেই রক্ত, মানে প্রথমে এই কার্বন ডাইঅক্সাইডটা যায় হচ্ছে আন্তঃকোষীয়তে, আন্তঃকোষীয় তরলে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটা বাইর হয়, প্রথমে বাইর হয়ে প্রবেশ করে হচ্ছে আন্তঃকোষীয় তরলে, তারপর যায় হচ্ছে লসিকাতে, তারপর যায় হচ্ছে রক্তনালীতে, এবং এই রক্তনালীতে এই কার্বন ডাইঅক্সাইড দুইভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, আরেকটা হচ্ছে এটা সোডিয়াম বাইকার্বনেট, আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। সো এই দুইটা রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। যখন সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে যৌগ, তখন এটা কিন্তু রক্তের প্লাজমা বা রক্তরসে পরিবাহিত হয়, এবং যখন পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে এই কার্বন ডাইঅক্সাইড, তখন সেটা তখন সেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। সো
এটাই ছিল পার্থক্য, কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয়, দুইভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। মেইনলি এই রক্তের মাধ্যমে বা পটাশিয়াম বাইকার্বনেট রূপেই কিন্তু পরবর্তীতে আসলে এই কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় রক্তের মাধ্যমে। অ্যান্ড দেন যেটা হচ্ছে যে এরপরে এই রক্তনালী যখন অ্যালভিউলাসে পৌঁছায় ফুসফুসের, তখন সে কৌশিক জালিকাতে যখন পৌঁছায় তখন তখন সেই অ্যালভিউলাসের কৌশিক জালিকা থেকে অ্যালভিউলাসে যায়। এবং কেন অ্যালভিউলাসে যায় এটা প্রশ্ন আসতে পারে যে যখন এই কার্বন ডাইঅক্সাইডটা কৌশিক জালিকাতে যায় তখন সেই কৌশিক জালিকাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি আর অ্যালভিউলাসের ঘনত্ব কম। সো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে অ্যালভিউলাসে কার্বন ডাইঅক্সাইড চলে যায়। সো এভাবেই পরবর্তীতে ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইর হয়। অ্যান্ড এটা তো গেল, ও এখানে আরেকটা জিনিস মিসিং। সো এটা আসলে অন্তঃশ্বসন পুরাই ক্লিয়ার আশা করি। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে যে অক্সিজেন কিভাবে আসলে পরিবাহিত, অক্সিজেন দুইভাবে পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে প্লাজমাতে বা রক্তরসে ভৌত দ্রবণ রূপে, এবং আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন হিসেবে রাইট। সো প্লাজমাতে যখন যায় তখন এটা মেইনলি আসলে প্লাজমাতে অত যায় না অক্সিজেন, মেইনলি 2% আছে এরকম যে অক্সিজেন প্লাজমার মাধ্যমে যায়। মেইনলি যায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। অক্সি হিমোগ্লোবিন কি আসলে আমরা জানি যে আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকায় কিন্তু হিমোগ্লোবিন নামের একটা প্রোটিন থাকে। সো সেই প্রোটিন সেই প্রোটিনের সাথে অক্সিজেন বন্ধন করে এবং বন্ধন করার মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। দেন এই অক্সি হিমোগ্লোবিন যায় হচ্ছে কোনো একটা কোষে, রক্তনালীর মাধ্যমে কোনো একটা কোষে যায়। অ্যান্ড দেন সেখানে কোষে যাওয়ার আগে সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে, মানে অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেন হয়। অ্যান্ড দেন সেখানে বিক্রিয়াটা করে এই বিক্রিয়া গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে, তারপর এগুলো তৈরি করে। সো দ্যাটস ইট। এটাই ছিল আসলে আজকের টপিক। আশা করি অনেক ভালো লেগেছে। সো দ্যাটস ইট গাইজ, দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।